বেগম জিয়ার চিকিৎসার জন্য সচিবালয়ে বিএনপি নেতাদের ধর্ণা, দাবি ইউনাইটেডে নেয়ার আদালতের নির্দেশ, তাই বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া উপায় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বোর্ডের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে, বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারির সিদ্ধান্ত। কিডনি সমস্যা এবং ইনফেকশন থেকে কন্ট্রোল করার পরে দে আর থিংকিং ফর দ্য বাইপাস সার্জারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেলের উন্নয়নে নজর সরকারের, গুরুত্ব পাবে নদীপথ। আর নতুন মহাসড়ক নয়, একনেক সভায় প্রধানমন্ত্রী। অব্যবস্থাপনায় ক্ষোভ রেলমন্ত্রীর, 1 মাসের আলটিমেটাম। ঢাকার চারপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে ফের অভিযান, 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। 7 মার্চ থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং। 1 মে থেকে গুয়াংজু ফ্লাইট চালু। এবং নিরপরাধ জাহালমকে জেল খাটানোর ঘটনায় প্রধান অভিযুক্ত সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল দায় এড়াতে পারে না দুদকও, দাবি আইনজীবীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সচিবালয়ে ধর্ণা দিলেন বিএনপি নেতারা। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার আবেদন তাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের নির্দেশের কারণে বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া অন্য কোথাও চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে গেল বছরের ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় কারাভোগের 1 মাসের মাথায় 4 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর গত অক্টোবরের শুরুতে আবারও অসুস্থ হয়ে পড়লে হাইকোর্ট নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে নতুন করে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিনিধি দল আবারও সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার দাবি করেন। তাদের এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এ দাবি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারেই বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। বোর্ড গত 24 তারিখ কারাগারে ভিজিট করেছেন এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য, আমরা আগে নেই সেটাই বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে, যে বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল বছরের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 2 দফা চিকিৎসা নেন বেগম খালেদা জিয়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় 12:30টার দিকে ব্রিফিংয়ে এ তথ্য জানান মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল। 1 সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আব্দুল নাসের রিজভী। মাউন্ট এলিজাবেথের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহের নেতৃত্বে এরই মধ্যে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন, রক্তচাপ সহ কিছু দিকে উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে দেয়া কৃত্রিম উচ্চচাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে আনা হচ্ছে। সার্বিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কিডনি সহ কিছু সংক্রমণ রয়ে গেছে। সংক্রমণ সারিয়ে তোলা গেলে 1 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি সম্ভব বলে জানান তারা।
এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে, এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনির সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগে থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন করে আর কোনো মহাসড়কের অনুমোদন নয়, বরং নজর দিতে হবে রেল ও জলপথের উন্নয়নে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঐতিহ্য সংরক্ষণেরও নির্দেশ দেন তিনি। সভা শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও আঞ্চলিক যোগাযোগের পরিসংখ্যান হিসেবে সারা দেশে মহাসড়কের পরিমাণ প্রায় 22,000 কিলোমিটার। অভ্যন্তরীণ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 6টি মহাসড়ক শেষ 10 বছরে উন্নীত হয়েছে 4 লেনে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতিরই স্মারক। নজর এবার একটু অন্যদিকে। সরকার চায় না নতুন করে আর কোনো মহাসড়ক তৈরি করতে, এর চেয়ে বরং অধিক নজর রেলপথ আর জলপথের সমন্বয়ে। আর তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে মঙ্গলবার এনইসিতে অনুষ্ঠিত একনেক সভায় কমিটির সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, রেলটাকে আরো জোর দেন। সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। রেল, রোড, ওয়াটার ইনক্লুডিং এয়ার, এটা সম্ভব। টেকনোলজি আছে। পুরনো দিনের পুকুর যেগুলো এখনো বেঁচে আছে, তাই কোনো মতে এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে রক্ষা করে এই যে ঢাকা শহরের প্রকল্প যেটা তিনি অনুমোদন করলেন, সেটাকে এই দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দিয়েছেন। নতুন সরকারের চতুর্থ সভায় 6,276 কোটি টাকা ব্যয়ের 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2,500 কোটি টাকার জাপানি অর্থনৈতিক অঞ্চল ও প্রায় 900 কোটি টাকা ব্যয়ের ঢাকা দক্ষিণের 8টি অঞ্চলের উন্নয়ন প্রকল্প। সেই জাপানিদের জন্য বিশেষ করে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে নারায়ণগঞ্জ জেলার 2,500-এ। আমাদের নিজস্ব 450 কোটি টাকা ধরতে পারেন কম বেশি, আর জাপানিদের প্রায় 2200 কোটি টাকার মতো। ফেব্রুয়ারিতে গড় মূল্যস্ফীতি 5.47% উল্লেখ করে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে খরচ কমানোর সঙ্গে গুণগত মান নিশ্চিতে ছাড় দেবে না সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী বলেছেন, নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। টিকিট বিক্রি সহ সব ধরনের কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী 1 মাসের মধ্যে অবস্থার উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, রেল বিভাগের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। নানা অব্যবস্থাপনা আর জনদুর্ভোগ সঙ্গে নিয়েই চলছে রেল। গত 8 বছরে প্রায় 65,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রেলের সেবার মান পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। টিকিট কালোবাজারি, শিডিউল বিপর্যয়, জমি দখল সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত এই খাত। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বহু অব্যবস্থা আপনারা বলতে পারবেন, এবং আমাদের প্যাসেঞ্জার সার্ভিস থেকে শুরু করে টিকিটিং ব্যবস্থা, আমাদের রেলওয়ের যে সময়, আমাদের যে আমার তথ্য প্রযুক্তির যে ব্যবহার, প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক কিছুতে ঘাটতি আছে। আগামী 1 মাসের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের সময় বেঁধে দেন তিনি। আগামী 1 মাস পরে, অর্থাৎ আজকে 5 তারিখ, 5ই মার্চ, আগামী 5ই এপ্রিল আমি আবার এই রেল স্টেশনে ভিজিটে আসবো। এর ভিতরে যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন, তাহলে যারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রেলওয়ে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে 2011 সালের ডিসেম্বরে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমান সরকারের 10টি মেগা প্রকল্পের 2টি রেল খাতের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বোয়িং এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের ক্লিয়ারেন্স পেলে বৃহস্পতিবার থেকে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমানটি। বিকেলে বিমান সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। 1 মে থেকে বহুল প্রতীক্ষিত চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চালু করা হবে বলেও জানান তিনি।
24 ফেব্রুয়ারি বিকেলে 148 জন যাত্রী ও ক্রু নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী BG-147 ফ্লাইটটি। ওড়ার কিছুক্ষণ পরেই চট্টগ্রামগামী যাত্রী পলাশ আহমেদ খেলনা পিস্তল ও বোমা সদৃশ বস্তু দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ঝুঁকি না নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। 8 মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইকাণ্ডের অবসান হলেও গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজটি। আলামত জব্দের পর উড়োজাহাজটি মেরামতের জন্য 27 ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে আসা হয়। ময়ূরপঙ্খী এখন ওড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ছিনতাই ব্যর্থ চেষ্টা যে বিমানটি নিয়েছিল সেটি আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় এনেছি এবং এটার প্রয়োজনীয় যে আমাদের মেরামতের কাজ ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং এটাকে পুনরায় অপারেশনে ফিরিয়ে আনবার জন্য আমাদের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা আশা করছি আগামী 7ই মার্চ এটি আমাদের পুনরায় বহরে যুক্ত হবে এবং নর্মাল ফ্লাইট অপারেশন কার্যক্রম চালু করবে। ব্রিফিংয়ে বিমানের এই কর্মকর্তা জানান, এপ্রিলে 6 বছর লিজে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং 737 উড়োজাহাজ। যাত্রী চাহিদা ও রুট সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসাবে মে মাস থেকে গুয়াংজুতে ফ্লাইট চালু করা হবে। এই বছরে আমরা আমাদের বহরে যুক্ত করব 4টি উড়োজাহাজ। জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি করছি, পাশাপাশি আমাদের নেটওয়ার্কটাকে আর সম্প্রসারণ করার উদ্যোগ আমরা নিয়েছি, যার প্রথম অংশ হিসেবে যারা আমরা আগামী 1 মে ঢাকা থেকে গুয়াংজু আমাদের উদ্বোধনী ফ্লাইটটি হবে। প্রোভাইডেড দ্যাট গণচীনের সরকারের কাছ থেকে আমাদের বিমানের ফ্লাইট পরিচালনার জন্য যে প্রয়োজনীয় অনুমতিগুলো দরকার সেগুলো আমরা যদি এই সময় আমরা পেয়ে যাই, আমরা আশা করছি এবং 1 মের বেশ আগে আমরা পেয়ে যাব। চলতি বছরের সেপ্টেম্বরে বিমানের বহরে আরও 2টি ড্রিম লাইনার যুক্ত হলে লন্ডন রুটে সপ্তাহে 7 দিন ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। 12 দিনের বিরতি দিয়ে ঢাকার আশপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে BIWTA। সকালে বুড়িগঙ্গা পাড়ের বসিলা সেতু এলাকা থেকে কার্যক্রম শুরু হয়। 28টি পাকা ভবন সহ 88টি অবৈধ স্থাপনার পাশাপাশি আলোচিত মধু সিটি হাউজিংয়েরও উচ্ছেদ চালানো হয়। এবার নদী পুনরুদ্ধারের পাশাপাশি খনন কাজও চলবে বলে জানান BIWTA এর কর্মকর্তারা। একের পর এক গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন থেকে শুরু করে সব স্থাপনা, যা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা পাড়ের মোহাম্মদপুর বসিলা ব্রিজের দক্ষিণ পাশ থেকে শুরু হয় BIWTA এর দ্বিতীয় পর্যায়ের অভিযান। এ সময় উচ্ছেদকৃত স্থাপনার মালিকরা তাদের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। আমরা সরকারের খাজনা দিতেছি এই বাড়ির 400 বছর আগের জায়গা এটা। এই বাড়ি থেকে আমাদের আরো 60-70 ফিট জায়গা নদীতে ভেঙে চলে গেছে, আমাদের মালিকানা জায়গা। সরকার চাইলে নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, অ্যাকোয়ার করে নিতে হবে। তবে বুড়িগঙ্গার কেরানীগঞ্জ পাড়ে গিয়ে দেখা যায় দখলের মহোৎসব। মধু সিটি নামের একটি হাউজিং ঝাউচর, বালুচর ও মধ্যেরচর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর প্রায় পুরোটা দখল করে হাজার হাজার প্লট তৈরি করে বিক্রি করে আসছিল। এ সময় হাউজিংয়ের প্রায় সব সীমানা পিলার ও স্থাপনা গুড়িয়ে দেয় BIWTA। মধু সিটি নামে একটি হাউজিং আছে, যেটি পোর্ট রোলসের যে বিধান আছে সেই বিধানটা তারা মানেনি। এখানে যে ওয়াল বা অন্যান্য স্থাপনা করার উদ্যোগ আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পাশাপাশি আলোচিত সকল অবৈধ হাউজিংয়ের দখল করা নদীর জায়গা খননেও শিগগিরই কাজ শুরুর কথা জানান অভিযানে নেতৃত্ব দেয়া BIWTA এর কর্মকর্তা। আমিন মমিন হাউজিংয়ে কিন্তু ইতিমধ্যেই 5টি এক্সকেভেটর আমরা ভাড়া করেছি। ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং এই ক্যাম্পে সার্বক্ষণিকভাবে আমরা আমাদের জনবল রেখে, আমাদের সিকিউরিটি রেখে আমরা কিন্তু আপনার এটাকে ওয়াশ আউট করে দেব। পরে আমরা কিন্তু চন্দ্রিমা হাউজিংয়ে আমরা ঢুকবো, এরপরে আপনার ঢাকা উদ্যান। উচ্ছেদ বেগবান করতে শিগগিরই আরও 16টি এক্সাভেটর কেনা হবে জানিয়ে সংস্থাটির বন্দর পরিচালক জানান, নদী দখলমুক্ত করার সময় কারো পরিচয়ই দেখা হবে না। এক্সকাভেটরগুলো যখন আমরা পুরোপুরি পেয়ে যাব তখন দেখবেন যে একেবারে নদী হয়ে গেছে। যেহেতু দেশের প্রচলিত আইন আছে, আমরা নিজেরা আসছি, এগুলো যেখানে যেটা দেখবো আমরা অবৈধ সেটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। কতটা অমানবিক হলে প্রভাবশালী দখলদাররা নদী দখলের পাশাপাশি বুড়িগঙ্গার গতিপথই পাল্টে দিয়ে এভাবে হাউজিং গড়ে তুলতে পারেন তা এই চিত্রই বলে দেয়। তাই স্থানীয়রা বলছেন, শুধু উচ্ছেদ নয়, পুরো জায়গাটি খনন করে এসব হাউজিং অপসারণ করা না গেলে কখনোই টেকসইভাবে নদী দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে 5ম দিনের মতো অভিযান চালিয়েছে সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় 2টি আলাদা দল অভিযান চালায়। এ সময় বেশ কিছু গুদামকে জরিমানা করা হয়।
এদিকে আরমানিটোলায় র্যাবের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ 100 মণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। জরিমানা করা হয় 11.5 লাখ টাকা। খালি প্লটে তালা দেওয়া দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। বাসার মালিককে ডেকে এনে তালা খুলে হতবাক সবাই। হাজারীবাগের এই আবাসিক ভবনের দেয়াল ঘেঁষে রাখা হয়েছে বিপুল সংখ্যক কেমিক্যালের ড্রাম। একসময় এই কেমিক্যালই ছিল বাসার গোডাউনে। অভিযানের সংখ্যায় সেসব বের করে সবার আড়াল করতেই এই পন্থা। যদিও মালিকের দাবি এগুলো দাহ্য নয়, তাই শুরুতে সবাইকে বোঝানোর চেষ্টা করলেও পরে কেমিক্যাল সরাতে রাজি হন তিনি। আমরা নিজেদের সেফটিতে আমরা বুঝি, সুতরাং আমাদের সেফটির বাইরে কোনো কিছু নাই, আমরা মনে করি এটা না, তারপরে ওনারা বলছে আমরা সরাই নিয়ে যাচ্ছি। মালিককে কেমিক্যাল সরাতে একদিনের সময় দেয় টাস্ক ফোর্স। চারিদিকে দেখেন কি সুউচ্চ আবাসিক ভবন, এর মাঝখানে একটি খালি প্লট। এই খালি প্লটের মধ্যে প্রচুর কেমিক্যাল ভর্তি ড্রাম দেখে আমার দৃষ্টি আকৃষ্ট হয়। গেট খোলার পর ওই কর্নারটাতে হিউজ পরিমাণ দেখতে পেলাম, যেটা ফ্লেমেবল। প্লটের ওনারা অনুতপ্ত প্রকাশ করলেন এবং একদিন সময় চেয়েছেন এগুলো সরিয়ে নেওয়ার জন্য। হাজারীবাগ ছাড়াও অভিযান চালানো হয়েছে পুরান ঢাকার উর্দু রোড সহ বেশ কয়েকটি এলাকায়। সে সময় বাসার ভেতর গোডাউন বা কারখানা থাকায় প্রতিষ্ঠানগুলোর সেবা সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও ব্যবসায়ীরা সরে যেতে আরও সময় চেয়েছেন। অভিযান চালালে হয়তো ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবে, কিন্তু ঝুঁকিটা কিন্তু থেকে যাবে। কাজে ঝুঁকি মুক্তভাবে করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে অকিপাই করতে হবে। তারা বলেছেন তালিকাভুক্ত দাহ্য কেমিক্যাল ছাড়া অন্যগুলো যাতে না সরানো হয়, কিন্তু কর্মকর্তারা বলছেন মানুষের আবাসস্থল নিরাপদ করতে যা করণীয় তাই করছেন তারা। যদি কোনো ব্যক্তি সরকারি আদেশ না মানেন বা নিয়ম নীতি না মানেন, তাহলে আমরা কিন্তু কঠোর হস্তে এটা ব্যবস্থা নেব, কারণ আমরা কোনোভাবেই চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো ধরনের চুরি হাট্টা ঘটনা ঘটুক বা নিমতলি ঘটনা ঘটুক। অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নিরাপরাধ জাহালমের 3 বছর কারাবন্দী থাকা নিয়ে চলছে কাঁদা ছোড়াছড়ি। দুদক বলছে ঘটনায় তাদের কোনো দায় নেই। মঙ্গলবার হাইকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে দুদক জানায়, ঋণ কেলেঙ্কারির যে মামলায় জাহালমকে কারাগারে নেওয়া হয় সেটি সোনালী ব্যাংকের নিকাশ ঘরে ঘটে, যার প্রধান অভিযুক্ত ব্যাংকটির কর্মচারী মাইনুল। জাহালমের আইনজীবী বলছেন দুদকও দায় এড়াতে পারে না। দুদকের ২৬ মামলায় নিরপরাধ জাহালমকে ৩ বছর জেল খাটানোর 1 মাসের মাথায় দায় এড়াতে চায় দুদক। সোনালী বাংলাদেশ ব্যাংক সহ 5টি ব্যাংকের উপর দায় চাপিয়ে দুদক বলছে ব্যাংকগুলোর তথ্য উপাত্তের ভিত্তিতে জাহালমের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সংস্থাটি, ফলে দুদকের কোনো দায় নেই। দুর্নীতি দমন কমিশন সেই চার্জশিটে দিয়েছে সোনালী ব্যাংকের তথ্য উপাত্তের ভিত্তিতে, তার ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে এবং বাংলাদেশ ব্যাংকের ইনকোয়ারি রিপোর্টের উপর বেসিস করে। বাংলাদেশ ব্যাংকের মতো একটা সেন্ট্রাল ব্যাংক এবং সোনালী ব্যাংকের মতো একটা সরকারি ব্যাংক যখন আমাকে কিছু তথ্য উপাত্ত পাঠাবে, অবশ্যই সেটা আমাকে কগনিজেন্সে নিতে হবে এবং সেটার ভ্যালিডিটি নিয়ে, লিগালিটি নিয়ে প্রশ্ন উঠানোর দুদকের কোনো আইনগত এখতিয়ার নেই। আমাদের দায় বলতে যদি বোঝেন এটাই, আমরা তথ্য উপাত্ত সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক তার রিপোর্টের ভিত্তিতেই আমরা এটা দাখিল করেছি। মঙ্গলবার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে দুদক আরও জানায়, ঋণ কেলেঙ্কারির যে মামলায় জাহালমকে কারাগারে নেওয়া হয় এই ঘটনাটি সাজিয়েছেন সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল। যে ঘটনাটি ঘটে সোনালী ব্যাংকের নিকাশ ঘরে। জাহালমের আইনজীবী বলছেন এক্ষেত্রেও দুদকও দায় এড়াতে পারে না। জাহালম আবু সালেক নয়, তাদের অ্যাপ্লিকেশন থেকে এটি অ্যাডমিটেড এবং ঘটনার প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে তারা এটি স্বীকার করে নিচ্ছেন। এখন এরকম একটি পরিস্থিতিতে শুধুমাত্র ব্যাংকের রিপোর্টের উপরে নির্ভর করে তাকে এই মামলাতে আসামি করা, এটি কতটুকু সঠিক হয়েছে সেটি আসলে আদালত দুদক কর্তৃক যে দাখিলকৃত প্রতিবেদন আছে সেটি বিবেচনা করে দেখে তারপরে সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। তবে দুদক নাকি ব্যাংক দায়ী সে বিষয়টি নির্ধারণ করবেন উচ্চ আদালত। ক্ষতিপূরণের বিষয়টিও নির্ধারণ হবে আদালতে। হাইকোর্টের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি কারামুক্ত হন নিরাপরাধ জাহালম। তার বিরুদ্ধে হওয়া সব মামলা বাতিলেরও উদ্যোগ নেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় চূড়ান্ত ভোটার সংখ্যা 43,255 জন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দেন নানা প্রতিশ্রুতি। ছাত্রলীগ হলগুলোতে সভার মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্যানেল পরিচিতি। বিভিন্ন সংগঠনের নেতারা একাডেমিক ভবন, আশপাশ ও গ্রন্থাগারের সামনে লিফলেট বিতরণ করছেন। স্বতন্ত্র প্রার্থীরাও নানা রকম অভিনব পদ্ধতিতে ভোটারদের আকৃষ্ট করছেন। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
বৃহস্পতিবার থেকে ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন নোটের নকশা, রং ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। তবে এতে বার্নিশের প্রলেপ দেওয়া হয়েছে, ফলে নোটের স্থায়িত্ব বাড়বে, ময়লা কম হবে, এমনকি নোটের ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটের পাশাপাশি প্রচলিত ১০০ টাকা মূল্যমানের অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। যদিও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর বলছে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। সংক্রমণের কারণ ব্যাখ্যা করেনি তারা। জেলা স্বাস্থ্য বিভাগও স্বীকার করেছে নিপাহ ভাইরাস কিভাবে ছড়ালো তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই তাদের। রতন সরকারের রিপোর্ট। ১৫ দিনে অজানা রোগে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু আতঙ্ক সৃষ্টি করে বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত গ্রাম মরিচপাড়া সহ পুরো অঞ্চলে। জেলা স্বাস্থ্য বিভাগ গ্রামবাসীকে সচেতন করতে সার্বক্ষণিক মেডিকেল টিম পাঠায় ওই গ্রামে, কিন্তু টিম লিডার স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমানের কথাতেই তন্ত্রমন্ত্র আর ভূত প্রেতের বিশ্বাস। ইনারা যেটা বলতেছে যে এটা কিছুটা কবিরাজ বা মাহাতের ব্যাপারে চলতেছে, সন্দেহ করা যাইতে পারে, কারণ এটা যেহেতু বলতেছে এটা তদন্ত দরকার। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ঘটনাস্থল সহ বিভিন্ন স্থান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর ৯ সদস্যের দল। রোববার রাতে সংস্থাটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, মৃত ৫ জনের মধ্যে একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে কিভাবে হয়েছে সেটা জানানো হয়নি। বলা হয়েছে, অসুস্থ রোগীদের কারো শরীরে নিপাহ ভাইরাস পাওয়া যায়নি। এই ভাইরাস বাদুর ও খেজুর রসের মাধ্যমে সবচেয়ে বেশি সংক্রমিত হয়, তাই কাঁচা রস পান না করার প্রচারণাই চালানো হয়। ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন সোমবার ব্রিফিং করলেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি রোগ নিয়ে। স্বাস্থ্য পরিচালকের মতে বড়ই থেকেও এর সংক্রমণ হতে পারে। আসলে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানতাম না যে নিপাহ ভাইরাস সঠিক কিভাবে ছড়ায় বা লক্ষণগুলো। এখানে বলা আছে যে লক্ষণ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করলে বা হিস্ট্রি থাকলে তাকে সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে। বড়াই যদি সেই ফলমূলও যদি বাদুর খেয়ে থাকে, সেই বড়াইয়ের খাওয়ার কারণেও এটা হতে পারে। তা আমরা সাধারণত এই দুটো সন্দেহ করছি যে খেজুরের রস থেকে অথবা বড়াই থেকে এটা হতে পারে। এই রোগে উচ্চ মৃত্যু হারের কথা জানিয়ে রংপুর মেডিকেলের পরিচালক এর চিকিৎসা ক্ষেত্রে চরম দৈন্যের কথা জানালেন। যেহেতু ডেডলি ভাইরাস এরকমগুলো ঘটে যায়, হসপিটালগুলো শুধু এই নিপাহ ভাইরাস না, যে কোনো ডিজাস্টারের জন্য হসপিটালের প্রিপারেডনেসটা এখন পর্যন্ত আমাদের ভাবতে হবে। ২০১১ সালে প্রথম উত্তরের লালমনিরহাটে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে ২৪ জন আক্রান্ত হয়ে ১৮ জন এবং পরের বছর জয়পুরহাটে ১২ জন আক্রান্ত হয়ে ৭ জন মারা যায়। লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় ২-৩ জন করে মারা গেলেও তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার চিকিৎসার জন্য সচিবালয়ে বিএনপি নেতাদের ধর্ণা, দাবি ইউনাইটেড নেয়ার। আদালতের নির্দেশের কারণে বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া উপায় নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত, ১ সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। রেলের উন্নয়নে নজর সরকারের, গুরুত্ব পাবে নদীপথ। আর নতুন মহাসড়ক নয়, একনেক সভায় প্রধানমন্ত্রী। অব্যবস্থাপনায় ক্ষোভ রেলমন্ত্রীর ১ মাসের আলটিমেটাম। ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে ফের অভিযান, ৮৮টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। এবং ৭ই মার্চ থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও ২টি বোয়িং। ১ মে থেকে গুয়াংজো ফ্লাইট চালু। এ ছিল রাত ১১টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।